Assalamu alaikum everyone, especially dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. Today I would like to talk about past indefinite tense. Actually, in this video you are gonna to learn how to make past indefinite tense. আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে হয়। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আপনাদের ঝামেলা থাকে বা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কনফিউশন থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আশা করি অনেকটা ধারণা হবে। সো পাস্ট ইনডিফিনিট টেন্স আপনারা জানেন পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত, আর ইনডিফিনিট মানে সাধারণ। পাস্ট মানে কি? পাস্ট হচ্ছে পাস্ট অর্থ অতীত, পাস্ট অর্থ অতীত, আর ইনডিফিনিট মানে সাধারণ। ইনডিফিনিট বা সিম্পল, এটাকে ইনডিফিনিট অথবা সিম্পলও বলা যায়। আর ইনডিফিনিট মানে ইনডিফিনিট ইনডিফিনিট অথবা সিম্পলও বলা যায়। মানে ইনডিফিনিট বা সিম্পল মানে সাধারণ। এখন আপনারা বলতে পারেন এটার সংজ্ঞা কী হতে পারে? পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হবে এরকম: পাস্ট অর্থ অতীত, ইনডিফিনিট বা সিম্পল অর্থ সাধারণ। দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালের সাধারণ কাজকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। মানে অতীতকালের ইনডিফিনিট মানে সাধারণ, তাহলে অতীতকালের সাধারণ কাজকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অতীতকালের সাধারণ কাজকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। এই সংখ্যাটা যে জানতেই হবে এমনটা নয়, আসলে জাস্ট এটা নিয়ে আলোচনা করতেছি, তাই এটা সম্পর্কে একটু বললাম। এই গ্রামাটিক্যাল অনুযায়ী অনেকগুলো মানে কি বলা যায়, আরও অনেক রকমভাবে বলা হয়ে থাকে, বাট আই থিঙ্ক এটাই হচ্ছে সবচেয়ে ইজি কীভাবে মনে রাখতে হবে। মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স মূলত অতীতকালের কোনো একটি কাজ সম্পূর্ণ হওয়াকে বোঝায়। অতীতকালের কোন কাজটি, অতীতকালের কোনো একটি সাধারণ কাজ যখন সম্পাদিত হওয়া বোঝায়, বা অতীতকালের কোনো একটি সাধারণ কাজ নর্মালি ঘটে, সেটাকেই মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব স্ট্রাকচার এবং সেন্টেন্স সহকারে। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে, আপনারা জানেন যে প্রতিটি এই ইনডিফিনিট বলুন বা পারফেক্ট বলুন বা ফিউচারের ক্ষেত্রে যতটা রয়েছে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলোর 4টি করে ফর্ম রয়েছে। এবার প্রতিটি টেন্সের যেমন পাস্ট ইনডিফিনিট যদি বলি, এটারও থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, এই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটি হবে, মানে যদি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক স্ট্রাকচারটি বলি, তাহলে সেটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, এরপর অবজেক্ট। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। আচ্ছা, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, এরপর অবজেক্ট। এখন সাবজেক্ট আপনারা জানেন, আমি একটি সাবজেক্ট নিই, যেমন আই, এরপর ভার্বের 2 নাম্বার ফর্ম, কী নেওয়া যেতে পারে? ভার্ব। আপনারা জানেন এই যে ভার্বের 2 নাম্বার ফর্ম, যেমন ধরে নিন গো, এটি একটি ভার্ব। এই ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, এটি হচ্ছে প্রথম ভার্ব, ভার্বের 1 নাম্বার ফর্ম, এটি হবে 2 নাম্বার ফর্ম ওয়েন্ট, আর 3 নাম্বার ফর্ম হবে গান। এরকম অনেকগুলো ভার্ব রয়েছে, রেগুলার, ইরেগুলার ভার্ব আপনারা জানেন, যেমন ডু, ডিড, ডান, এগুলো আর কি, বা প্লেড, ইডি যুক্ত হয়ে
ইডি যুক্ত হয়ে যেগুলো নর্মালি আমরা ভার্বের 2 নম্বর এবং 3 নম্বর ফর্ম করতে পারি, এগুলো হচ্ছে কি রেগুলার ভার্ব। আর এগুলো এক একটি ফর্ম এক এক রকম, তাই এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। আচ্ছা, সাবজেক্ট আই নিয়েছি, এখন ভার্বের 2 নম্বর ফর্ম এখান থেকে কী নেওয়া যায়? আচ্ছা, গ নেই, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আর স্ট্রাকচার হবে সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে এখানে গো না বসে এটা নিতে হবে, ওয়েন্ট, আই ওয়েন্ট, এরপর অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্বের পর যেটি আসে সেটি হচ্ছে অবজেক্ট, এরপর এক্সটেনশন নিতে চাইলে নিতে পারেন। আচ্ছা, আই ওয়েন্ট কী বলা যায় অবজেক্ট হিসেবে? আই ওয়েন্ট টু স্কুল। ওকে, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল মানে আমি গিয়েছিলাম। গোর তো যাওয়া, তাই না? আর কাজটি কি পাস্ট মানে কাজটি অতীতকালে সম্পাদিত হয়েছে বা অতীতকালে ঘটে গিয়েছে, তাই এটি হবে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাই না গিয়েছিলাম। অবশ্যই আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। দ্যাট মিনস আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। এখন এটাকে নেগেটিভ কিভাবে করতে হয় দেখাচ্ছি। নেগেটিভও অনেক সহজ। সাবজেক্ট যে রয়েছে, এই সাবজেক্টের পর, আচ্ছা সাবজেক্টের পর ভার্বের সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব ডু ডিড এইরকম ভার্ব যে রয়েছে, এখানে ডিড ভার্বটি আসবে, যেহেতু অতীতকাল তাই ডিড আসবে। ডিড এরপর যেহেতু নেগেটিভ করতেছি তাই এটার সঙ্গে নট যুক্ত হবে, নট। এরপর ভার্বের যেহেতু ডিড আমরা লিখে দিব, তাই এখনকে ভার্বের 2 নম্বর ফর্ম উঠে 1 নম্বর ফর্ম আসবে, ভার্বের 1 নম্বর ফর্ম। এরপর অবজেক্ট নেওয়া হলে অবজেক্ট নেব। এখন এটাকেই যদি নেগেটিভ করি তাহলে সাবজেক্ট এখানে কি আই, তাই লিখবো আই। এরপর নেগেটিভ যেহেতু করতেছি তাই কিনতে হবে, এখানে এই ডিড নিতে হবে, তাহলে ডিড, আই ডিড, এরপর কি যেহেতু নেগেটিভ তাই নট দিতে হবে, আই ডিড নট। এখন ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম কি, যেমন এটা ছিল ওয়েন্ট, এটার 1 নম্বর ফর্ম কি এটা, তাই না? তাহলে যেহেতু এখানে ডিড এসে গেছে তাই ভার্বের 1 নম্বর ফর্ম হবে এখন আই ডিড নট। ওয়েন্টের 1 নম্বর ফর্ম হবে গো, আই ডিড নট গো, আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো, আমি গিয়েছিলাম না। এখন যদি বলতে চাই কোথায় গিয়েছিলাম না, নিতে পারি আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে বা আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না। এখন এটাকে যদি ইন্টারগেটিভ করতে চাই, ইন্টারগেটিভ মানে জানেন আপনারা অবশ্যই জানেন, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। এই পাস্ট ইনডিফিনিটে যদি ইন্টারগেটিভ প্রশ্ন করতে চাই তাহলে স্ট্রাকচারটা হবে এরকম যে প্রথমে এই ভার্বটি চলে আসবে ডিড, এরপর সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব যেহেতু এখানে ডিড নিয়েছি অক্সিলারি ভার্ব হিসেবে, তাই এখানে ভার্বের বেস ফর্ম হবে V1। এখন এরপর অবজেক্ট হিসেবে নিতে পারেন অবজেক্ট, বা এরপর এক্সটেনশন নিতে চাইলে নিতে পারবেন। আচ্ছা, এখন এটাকেই প্রশ্নবোধক বাক্য গঠিত করি, যেমন ডিড, এখানে প্রথমে হবে ডিড, এরপর কি সাবজেক্ট এখানে কি আই, তাই আই নিব, ডিড আই যেখানেই থাকবে না কেন এটা ক্যাপিটাল লেটার হবে, ডিড আই। এরপর ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে 1 নম্বর ফর্ম কি নিয়েছিলাম,
yes went এর এক নাম্বার ফর্ম গো, ডিড আই গো মানে ডিড আই গো আমি কি গিয়েছিলাম। যদি প্রশ্ন করতে চান তাহলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রশ্ন করতে চান তাহলে ডিড প্রথমে আসবে, আর ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিড আই আমি কি, এইভাবে হবে মূলত। ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিড আই গো আমি কি গিয়েছিলাম। এখন কোথায় গিয়েছিলাম এটা যদি উল্লেখ করতে চাই তাহলে বলতে পারি ডিড আই গো, এটাকে স্কুল বলেছিলাম তাই ডিড আই গো টু, ডিড আই গো টু স্কুল, ডিড আই গো টু স্কুল আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম। যেহেতু ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য তাহলে এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, সরি প্রশ্নবোধক চিহ্ন হবে। ডিড আই গো আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম, আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম। এখন এটাকেই নেগেটিভ যদি করতে চাই তাহলে নেগেটিভ প্রশ্ন যদি করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে স্ট্রাকচার শুধু সাবজেক্টের উপর নোট যুক্ত করব আর সেম হয়ে যাবে। যেমন নেগেটিভ ইন্টারোগেটিভ যদি করতে চাই তাহলে এটা এরকম হবে, স্ট্রাকচারটা হবে কি ডিড এরপর সাবজেক্ট, এরপর সাবজেক্টের সঙ্গে নোট যুক্ত হবে, এরপর সাবজেক্টের সঙ্গে নোট যুক্ত হবে, এরপর ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট বা এক্সটেনশন নেওয়া হলে নিব। এটাকেই যদি করি যেমন ডিড আই নট go to school, did I not go to school আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম না, did I not go to school আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম না, আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম না, did I not go to school আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম না। এরকম প্রশ্ন করতে হলে এভাবে করতে হবে। আবার এটাকে কনস্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্ম ইউজ করতে চাইলে এভাবে লিখতে পারেন, ডিড যে রয়েছে এই অক্সিলারি ভার্বের সঙ্গে নেগেটিভ ফর্ম নট, এভাবে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ডিডেন্ট করতে পারেন, ডিডেন্ট আই গো টু স্কুল, মানে আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম না। এখন ঠিক একইভাবে আপনারা সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো চেঞ্জ করে এই স্ট্রাকচার ফলো করে এই অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ গুলো সেন্টেন্সগুলো ইজিলি পাস্ট ইনডিফিনিটের টেন্সের তৈরি করতে পারবেন। জাস্ট শুধু চেঞ্জ হবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, মানে আপনার যেটি বলা প্রয়োজন যেটি নেওয়া প্রয়োজন সেটি জাস্ট ইউজ করবেন, আর স্ট্রাকচার টোটালি সেম, এখানে কোনো চেঞ্জ হবে না, জাস্ট সাবজেক্ট চেঞ্জ হবে, ভার্বের 2 নম্বর ফর্ম যে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এরকমই থাকবে, অবজেক্ট আপনার যেটি নেওয়ার প্রয়োজন, ভার্ব আপনার যেটি নেওয়ার প্রয়োজন, সাবজেক্ট আপনি যেটি নেওয়ার প্রয়োজন সেটি নেবেন। আর সেম প্রসেস ফলো করে সেম স্ট্রাকচার ফলো করে আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি জিনিস হয়তো কনফিউশন থাকতে পারে, যেমন আই ওয়েন্ট টু স্কুল, আচ্ছা ঠিক আছে, আই ওয়েন্ট যদি হুম বলতে চাই তাহলে হুম এর আগে এখানে যদি হুম বলতে চাই, হুমের আগে কিন্তু টু হবে না, হুমের আগে এই টুটা হবে না, জাস্ট হবে আই ওয়েন্ট হুম, আমি গিয়েছিলাম কোথায়, হুম মানে বাড়ি, রাইট, আই ওয়েন্ট হুম আমি বাড়িতে গিয়েছিলাম, কারণ এখানে নির্দিষ্ট একটি গন্তব্য হুম এটি বুঝাচ্ছে, হুমের পূর্বে টু বসবে না। আচ্ছা যাই হোক, এটা আপনারা আশা করি পারবেন। এখন ঠিক একইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করতে পারবেন, যে কোনো সাবজেক্টের সাথে নিতে পারবেন, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট,
গেই বা রহিম করিম সিঙ্গুলার বা প্লুরাল কোনো বিষয় না, এখানে এই সেম স্ট্রাকচার হবে। যেমন এটাকে যদি কি বলা যায়, শি দিয়ে বলতে চাই, তাহলে শি ওয়েন্ট টু স্কুল, শি ডিডেন্ট গো টু স্কুল, ডিড শি গো টু স্কুল, ডিডেন্ট শি গো টু স্কুল। এটা হয়েছিল আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, শি দিয়ে নিলে সেটি হবে শি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। এভাবে মূলত জাস্ট সাবজেক্ট আর কি সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো আপনাদের প্রয়োজন মতো যেগুলো নেওয়ার এগুলো নিয়ে এরকমভাবে তৈরি করতে পারবেন ইজিলি। আপনারা যারা মানে মূলত জাস্ট শুধু ইংরেজি কথা বলা শিখতে চান, তারা এই স্ট্রাকচার ফলো করা অনেক নতুন অবস্থায় অনেক কঠিন হতে পারে। আপনারা জাস্ট এরকম বলতে পারেন যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গেছিলাম না, আই ডিডেন্ট গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে গেছিলাম না, ডিডেন্ট আই গো টু স্কুল। এইভাবে আপনারা চর্চা করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। প্রথম অবস্থায় সাবজেক্ট স্ট্রাকচারগুলো ফলো করার প্রয়োজন নেই যদি আপনাদের কাছে এগুলো অনেক কঠিন মনে হয়। I hope that this video will really help you in order to understand past indefinite tense, and if you have any confusion about today's class or today's lecture, definitely you can ask me on the comment section. And if you really like this video, please don't forget to subscribe my RA educational channel. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.